আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমরা সবাই জানি যে বর্তমানে বাংলাদেশের জন্য একটি সংকটকালীন মুহূর্ত উপস্থিত হয়েছে, বিশেষ করে উপকূলের মানুষদের জন্য। আমরা উপকূলের মানুষদের জন্য দোয়া করছি এজন্য যে ঘূর্ণিঝড় মোখা নামের যে ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, সেটি যে কোনো সময় উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে। তো বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আঘাত করতে পারে। তো আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ আমাদের এই বাংলাদেশকে হেফাজত করেন, বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষদেরকে হেফাজত করেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানবো। এখানে বিশেষ করে দেখেন, আমাদের সামনে ধেয়ে আসছে যে ঘূর্ণিঝড় মোখা, সেটা কিন্তু বিভিন্ন রাস্তা দিয়ে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। গত বৃহস্পতিবারে এখানে এই ঘূর্ণিঝড়টা তৈরি হয়, সেখান থেকে আস্তে 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 আজকে পর্যন্ত অনেকটাই কাছে চলে আসে। আজকে শনিবার, সেটা এখানে চলে আসছে। তো আগামীকাল ভোর 6টা পর্যন্ত উপকূলের একবারে কাছে চলে আসবে। তো আমরা আজকে এই ঘূর্ণিঝড় সম্পর্কে কিছু বিষয় বিস্তারিত জানবো। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা দেখব যে ঘূর্ণিঝড় কি, ঘূর্ণিঝড় মোখা এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত দিয়ে কি বোঝায় এটা দেখব। মোখা নামকরণের কারণটা কি সেটা জানবো, এবং নদী বন্দরগুলোর সংকেত কিভাবে দেওয়া হয় বা কতটি, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। প্রথমেই দেখি যে আমরা ঘূর্ণিঝড় কি। আসলে ঘূর্ণিঝড় কি এটা তো আমরা সবাই মোটামুটি আন্দাজ করতে পারি যে ঝড় সেটা ঘূর্ণন গতিতে আসে বা ঘুরে ঘুরে আসে। এটা আমরা সাধারণ সেন্স থেকে বুঝতে পারি। তো ঘূর্ণিঝড়ের মূল কথা হচ্ছে যে ঘূর্ণিঝড় হলো সমুদ্রের সৃষ্ট বৃষ্টি, বজ্র কিংবা প্রচণ্ড ঘূর্ণি বাতাস সম্বলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া। তো এ ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে বলে এর নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড়। তো এখানে গুরুত্বপূর্ণ যে দুইটা তথ্য আছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের ঘূর্ণন উত্তর গোলার্ধে, এই যে উত্তর গোলার্ধ আছে, সে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে হয়। অর্থাৎ ঘূর্ণিঝড়ের যেই ঘূর্ণনটা হয় সেটা কোন দিক থেকে হয় আমরা বুঝতে পারলাম যে উত্তর গোলার্ধে, অর্থাৎ পৃথিবীর দুটো গোলার্ধ আছে। আমরা জানি যে ইকুয়েটরের উপরের দিকটা নর্মালি ম্যাপের যে উত্তর দিক সেটা হচ্ছে উত্তর গোলার্ধ, এবং ইকুয়েটরের যে লাইন আছে সেটার দক্ষিণে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে যদি উত্তর গোলার্ধ হয়, অর্থাৎ আমরা যদি দেখি যে এখানে এটা যদি উত্তর হয়, এটা যদি উত্তর গোলার্ধ হয় আর এটা যদি দক্ষিণ গোলার্ধ হয়, তাহলে যদি উত্তর গোলার্ধে এই ঝড়টা হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়িটা যদি আমাদের এটা যদি ঘড়ি হয় তো ঘড়ি কিন্তু এভাবে ঘুরে, ঠিক আছে। তো যদি উত্তর গোলার্ধে হয় তাহলে এই ঘূর্ণিঝড়ের যেই ঘূর্ণিটা সেটা হবে দক্ষিণ দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আবার যদি দক্ষিণ গোলার্ধে হয়, অর্থাৎ ইকুয়েটরের যদি দক্ষিণ পাশে হয় ঘূর্ণিঝড়টা, তাহলে এই ঘূর্ণিঝড়ের যে দিক সেটা ঘড়ির কাঁটার দিকে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে এভাবে সেদিকে হবে, ঠিক আছে। তো এই যে দুইটা জিনিস আমাদের একটু মনে রাখা দরকার আছে, যে ঘূর্ণিঝড় উত্তর গোলার্ধে কোন দিকে হয় এবং দক্ষিণ গোলার্ধে কোন দিকে হয়। তারপর দেখেন যে ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে হয়। তো আমরা অনেক নাম শুনি, খুব চমকপ্রদ কিছু নাম, যেমন চিত্রাং, ফণী, আয়লা বা সিডর। এই ঘূর্ণিঝড়গুলোর নামকরণের কিছু কারণ আছে, নামকরণগুলো হয় কিভাবে। তো এর আগে আমরা এই দুইটা জিনিস সম্পর্কে এখানে জানতে পারি। আমরা মোখা, ঘূর্ণিঝড় মোখা কিংবা অন্যান্য ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে হয় সেটা শুনবো। তো এই যে আয়লা, অন্য নামগুলো আমরা জানি। তো আয়লা 2009 সালে যে আয়লা হয়, এই যে আয়লা শব্দটা হচ্ছে মালে ভাষার একটা শব্দ, আর এর অর্থ হচ্ছে ডলফিন বা শুষ্ক জাতীয় প্রাণী। আবার সিডর, যেটা 2007 সালে হয়েছিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, এই সিডর হচ্ছে সিংহলিজ ভাষার একটা শব্দ, এর অর্থ হচ্ছে চোখ। তো এরকম অর্থগুলো বা কোন ভাষা থেকে এসছে এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষায় আসে। তারপরে যদি আমরা দেখি যে নামকরণটা আসলে কিভাবে হয়, আমি যে কথাগুলো বলছিলাম, তো খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় আছে এখানে। যে ধরেন এই যে আগে ভারতীয় দ্বীপপুঞ্জের ঝড়গুলো, যে ভারতীয় দ্বীপপুঞ্জ যেগুলো আছে, ভারত মহাসাগরের যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো উৎপন্ন হয়, সেই দ্বীপপুঞ্জগুলোতে যদি কোনো ঝড় হতো তাহলে সন্ত নামে যারা আছে, সন্তদের নামে এই ঝড়গুলোর নাম করা হতো। এবং সন্ত কারা? সন্ত হচ্ছে যে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মে এগুলো খুব পরিচিত শব্দগুলো। এর মধ্যে দেখি যায় এর মানে হচ্ছে, সন্ত মানে হচ্ছে এরা হচ্ছে একটি ধর্মীয় ব্যক্তি যা বিশেষ সাধনার মাধ্যমে পরমাত্মার সান্নিধ্যে পৌঁছানোর চেষ্টা করে। অর্থাৎ দেখি যেমন সান্তা আনা, সেন্ট ফিলিপ প্রথম, এরকম অনেক
মানে এমন অনেক শান্তা ছিল যাদের নামে নামকরণ করা হতো, যারা এক কথায় আমরা যদি বলি পীর দরবেশ টাইপের কিছু ওনারা ছিলেন, তো ওনাদের নামে নামকরণ করা হতো। এরপরে ঝড়ের নামকরণের করা হতো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের যেই নাম আছে, আমরা জানি অক্ষাংশ দ্রাঘিমাংশের হিসাবগুলো এগুলো বলা হয়, যেমন 16.7 ডিগ্রি উত্তর অক্ষাংশ কিংবা 80.3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এই ঝড়টি বাংলাদেশের দিকে আসছে, এভাবে বলা হতো। অর্থাৎ এই যে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের যে হিসাব, এই অনুযায়ী বলা হতো যে অমুক ঝড়টি এদিক থেকে আসছে। যেমন আমরা যে উদাহরণস্বরূপ এখানে বলি যে এখানে এই ঝড়টি অর্থাৎ 16.7 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 80.3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ঝড়টি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এইটা বলার চেয়ে যদি বলা যায় যে যেমন যে ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে, তাহলে কিন্তু জিনিসটা শুনতে সহজ, বলতেও সহজ এবং গণসচেতনতা বৃদ্ধি বা ভবিষ্যতে এটাকে নামকরণ করা, চিহ্নিত করা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। তো এই জন্য আমরা দেখি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের নামকরণ করার জন্য সংস্থাগুলো একত্রিত হয়। আর এই সংস্থাগুলো হচ্ছে যে আঞ্চলিক যে বিভিন্ন কমিটি থাকে ঘূর্ণিঝড় নামকরণ করে, বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটিগুলো, তো সমুদ্রের উপর ভিত্তি করে বিশ্ব আবহাওয়া সংস্থা এই আঞ্চলিক কমিটি গঠন করে। কিসের উপর ভিত্তি করে? সমুদ্রের উপর। যেমন যে ভারত মহাসাগরের যে ঘূর্ণিঝড়গুলো আছে এগুলোর এক ধরনের নাম হবে আঞ্চলিক অনুসারে, আবার আটলান্টিকে বা প্যাসিফিকে যেগুলো ঝড়গুলো হয় এগুলোর নাম ভিন্ন হবে। তো উত্তর ভারত মহাসাগরে যে সমস্ত ঝড়ের সৃষ্টি হয় এগুলোর নামকরণ করবে কে? ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন, দ্য WMO। এটা একটু আমাদের মনে রাখা দরকার আছে। তো এর 8টা সদস্য রাষ্ট্র আছে। এই 8টি সদস্য রাষ্ট্রের মধ্যে আমরা দেখি যে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ওমান। তো এদের একত্রে কি বলা হয়? এদেরকে একত্রে বলা হয় হচ্ছে স্ক্যাপে। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখা দরকার। তো এই যে আঞ্চলিক যেই সংস্থা আছে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের নামকরণগুলো করে থাকে এই অঞ্চলে, ভারতীয় যে ভারত মহাসাগরে যে সমস্ত ঘূর্ণিঝড় উৎপন্ন হয়। তারপরে পরবর্তীকালে সংযুক্ত আরব আমিরাত, তারপরে হচ্ছে ইরান, কাতার, সৌদি আরব এবং ইয়েমেন, এই দেশগুলো সদস্যপদ লাভ করে। এখন এই সদস্য যে দেশগুলো আছে এই সংস্থাটির, তো সবাই মিলে কি করে একটা তালিকা দেয়, একটা প্রস্তাবনা দেয়। এই প্রস্তাবনার আলোকে ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করা হয়। তো মোট 199টি নামের তালিকা অলরেডি আছে। তো 13টি দেশের প্রতিটি পরামর্শের সংকলনে করা হয়েছে। 13টি দেশের যে প্রতিটি দেশ আছে সবার যেই পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী এই নামকরণগুলো করা হয়ে থাকে। তো ঝড়ের নামকরণের জন্য প্রত্যেক দেশ যেসব নাম প্রস্তাব করে সেগুলো প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনের কাছে পেশ করা হয়। নাম ঠিক করার সময় কিছু বিষয় বিবেচনায় নেওয়া হয়, যেমন ধরেন যে কোনো গোষ্ঠী বা ধর্মীয় গোষ্ঠীকে আঘাত করে এরকম কোনো নাম দেওয়া যাবে না, অর্থাৎ কারো সেন্টিমেন্টে লাগে, বা একটা নাম এত বেশি বড় হতে পারবে না যেই নামটা আসলে উচ্চারণ করতে বা চিহ্নিত করতে অসুবিধা হয়। এই জন্য সর্বোচ্চ 8টি বর্ণ থাকবে। এবং পাশাপাশি এই উচ্চারণগুলো কি হবে, অর্থাৎ এই যে আমরা মুখা দেখলাম বা অন্যান্য নামগুলো দেখলাম, উচ্চারণগুলো কি হবে এই জিনিসগুলো কিন্তু আগে দিয়ে দিতে হয়। তাছাড়া কোনো এই যে নামকরণগুলো করা হয় সেখানে ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি বা লিঙ্গ এর যে প্রতিফলন সেটা থাকতে পারবে না। সেই লিঙ্গ নিরপেক্ষ, ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি নিরপেক্ষ থাকতে হবে। যেমন ধরেন উদাহরণস্বরূপ কেউ যদি ইসলামের কোনো একটা বিষয় বা এ অনুযায়ী নামকরণ করতে চায় তাহলে হবে না, বা অন্য কোনো ধর্মের বিষয় নিয়ে নামকরণ করতে চাইলে সেটা কিন্তু হবে না। তারপরে যে আমরা যে বঙ্গোপসাগর ও আরব উপকূলবর্তী যে দেশগুলো আছে এই দেশগুলোর নামকরণ মূলত শুরু হয় কখন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বঙ্গোপসাগর এবং আরব সাগরের যে উপকূলবর্তী দেশগুলো ঝড়ের নামকরণ শুরু হয় মূলত 2004 সাল থেকে। ঠিক আছে, ঝড়ের নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি, এটাও মাথায় রাখতে হবে। তারপরে ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে WMO, ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন। তারপরে আছে প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস। তো এই শব্দগুলো, এই অ্যাব্রিভিয়েশন, এলাবোরেশনগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে ঘূর্ণিঝড় মোখা, আমরা যেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করছি যে ঘূর্ণিঝড় মোখা নামকরণ কিসের নাম অনুসারে হয়ে থাকে, তো এই নামটি কোন দেশ দিয়েছে এটা আমরা দেখবো এখন। যেটা বলছিলাম যে কোনো একটা সদস্য রাষ্ট্রের যে অনুরোধ ক্রমে বা প্রস্তাবনা ক্রমে কিন্তু এই নামকরণগুলো করা হয়। তো এখন এই মোখা শব্দটা বা ঘূর্ণিঝড় মোখা যে আমরা বারবার শুনছি, এই শব্দটা কোত্থেকে আসছে? এটা মূলত একটা আরবি শব্দ আল মোখা থেকে এসছে, আর যার ইংরেজি বানানো হচ্ছে MOCHA বা MUKHA। এইগুলো হচ্ছে নাম মোখা। তো মোখা নামটি দিয়েছে কে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই মোখা বা ঘূর্ণিঝড় মোখার নামটি
কে দিয়েছে? এই নামটি দিয়েছে হচ্ছে আরব সাগরের তীরে অবস্থিত ইয়েমেন নামক রাষ্ট্রটি। আমরা ইয়েমেনকে জানি, ইয়েমেনের রাজধানী সানা, আর ইয়েমেনে এখন যুদ্ধ চলছে, হুতি বিদ্রোহী, তারপর সৌদি আরব ইরানের একটা ত্রিমুখী যুদ্ধ আছে, এখানে অনেক বিষয় আমরা জানি ইয়েমেনে। তো এই ইয়েমেন হচ্ছে এই মোখার নামকরণটা করেছে। তো মোখা শব্দের আসলে নির্দিষ্ট কোনো অর্থ নেই, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, মোখা শব্দের নির্দিষ্ট কোনো অর্থ নেই। তো মোখা ইয়েমেনের একটি বন্দরের নাম, বিশেষ করে বন্দর জানি যে আমরা উপকূলবর্তী যে সমস্ত পোর্টগুলো থাকে, তো এখানে আমরা দেখি যে এটা একটা বন্দরের নাম, আমাদের মাথায় রাখতে হবে যে যদি পরীক্ষা আসে যে মোখা কিসের নাম, তাহলে বলতে হবে যে মোখা একটি বন্দরের নাম। পাশাপাশি যদি ইয়েতে থাকে যে মোখা কিসের নাম, ঘূর্ণিঝড়ের নামও। সুতরাং ঘূর্ণিঝড়ের নামটা কিসের কারণে হয়েছে? এই বন্দরের নাম অনুসারে করা হয়েছে। তাছাড়া এই যে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের একটি শহর হচ্ছে এই মোখা। তাছাড়া মোখা ইয়েমেনের উপকূলবর্তী একটা জেলে গ্রামও আছে ছোট করে, ঠিক আছে। এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখা দরকার। তারপরে আসি যে পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পরবর্তীতে, অর্থাৎ এই যে মোখা আসলো, এর পরবর্তীতে যে ঘূর্ণিঝড়টা আসবে, এই ঘূর্ণিঝড়ের নামটা মূলত সিরিয়ালে আছে হচ্ছে বাংলাদেশের নাম। অর্থাৎ পরবর্তী যে ঘূর্ণিঝড়টা হবে, আশা মানে আমরা তো চাই না যে ঘূর্ণিঝড় হোক, কিন্তু বাস্তবতা হচ্ছে ঘূর্ণিঝড় হবেই। তো এই যে পরবর্তীতে যে ঘূর্ণিঝড়টা আসবে, এটার নাম হবে বিপর্যয়। এটা একটু গুরুত্বপূর্ণ। এই নামটা দিয়েছে মূলত বাংলাদেশ, এই নামটার প্রস্তাবক হচ্ছে বাংলাদেশ। সুতরাং পরবর্তী যে ঘূর্ণিঝড়টা হবে, ঘূর্ণিঝড়ের নাম হবে বিপর্যয়, আর এই ঘূর্ণিঝড়ের নামটার প্রস্তাব করেছে আমাদের বাংলাদেশ। আমি আলোচনা আরেকটু সংক্ষিপ্ত করে সামনের দিকে আগাচ্ছি। তো মোখা কোথায় এবং কবে আঘাত হানতে পারে? তো আমরা দেখলাম যে মোখার আঘাত হানার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। তো ঘূর্ণিঝড় মোখা অগ্রভাগ মূলত 14ই মে, অর্থাৎ আমরা যে আজকে ভিডিও করছি এটা আগামীকালকে 14ই মে সকাল 6টার পর থেকে দুপুর 12টার মধ্যে আঘাত হানতে পারে, এবং সেটা চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকায়। এখন এই যে আঘাত হানবে, আঘাত পরবর্তীতে কি ক্ষয়ক্ষতি হবে, কি অবস্থা হবে, এটা আমরা জানি না। আমরা আশা করছি যে ক্ষয়ক্ষতি খুবই অল্প হবে, আমরা আল্লাহর কাছে দোয়াও করছি। তো তারপরে আমরা জানি যে এই যে একটা সাইক্লোন, সেটা সুপার সাইক্লোন হয়ে যেতে পারে, মানে এটার তীব্রতা, এটার ক্ষয়ক্ষতির পরিমাণ, এটার যে অবস্থা যদি খুব বেশি হয়। তো আমরা জানি যে সিডোর যে একটা হয়েছিল, এই সিডোর কিন্তু একটা সুপার সাইক্লোন ছিল। তো এই সুপার সাইক্লোন হয়ে যাবে কিনা আমাদের এই বর্তমান যে মোখা আসতেছে, সেটা এখন বলা যাচ্ছে না। তো একটু পরে হয়তো বোঝা যাবে। তো সুপার সাইক্লোন হচ্ছে সাইক্লোনের চেয়ে আরও বেশি শক্তিশালী। এখন আমরা এখানে কিছু অ্যাব্রিভিয়েশন এলাবোরেশন সম্পর্কে জানতে পারি। আমরা এখানে দেখি যে ডব্লিউএমও, এসকেপে, পিটিসি, এই জিনিসগুলো আমরা দেখে নেব। তো ডব্লিউএমও বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল যে অর্গানাইজেশন, সেটা মূলত প্রতিষ্ঠা হয়, এটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। প্রতিষ্ঠা 1972 সালে। এর সদস্য রাষ্ট্র আছে 13টি। আমরা আগেই বলেছিলাম যে 13টি রাষ্ট্রের নাম বলেছি। তো সর্বশেষ যুক্ত হয়েছে কারা, এটা একটু মাথায় রাখলে ভালো, সৌদি আরব, কাতার, ইরান, সংযুক্ত আরব আমিরাত। এবং এই যে ডব্লিউএমও, এটার সদর দপ্তর হচ্ছে ইসলামাবাদে, ঠিক আছে। ইসলামাবাদ কোথায় আপনারা জানেন যে এখন পাকিস্তানে এটার সদর দপ্তর। তো বাংলাদেশের দেয়া কিছু নাম আমরা যদি মনে রাখি, যে এই বাংলাদেশ কিছু নাম দিয়েছে, যে নামগুলো ইতিমধ্যে নামকরণ করা হয়েছে সেই নামে। তো বাংলাদেশের নামগুলোর মধ্যে আছে অনিল, অগ্নি, নিশা, হেলেন, চপলা, অক্ষী, ফণি। তো ফণি তো আমরা জানি যে 2019 সালে যেই 2019 সালে আঘাত হানা ফণির নামকরণ কিন্তু বাংলাদেশ করেছিল। আর যে বুলবুল ছিল, এই ঘূর্ণিঝড় বুলবুল, এটার নাম করেছিল পাকিস্তান। এখন আমরা এখানে দেখি যে যখন কোনো ঝড়ের গতি ঘন্টায় 119 কিলোমিটার বা 74 মাইল হয়, তখন সেটি সাইক্লোন নামে পরিচিতি পায়। অর্থাৎ কোনো একটা ঝড় সাইক্লোন হওয়ার জন্য এটার শর্ত হচ্ছে সেটা ঘন্টায় 119 কিলোমিটার বা 74 মাইল বেগে ছুটতে হবে। এখন আমরা সর্বশেষ দুইটা বিপদ সংকেত সম্পর্কে আমরা সবাই জানি যে ঘূর্ণিঝড় হলেই আমরা শুনি যে এত নাম্বার বিপদ সংকেত দেওয়া হয়েছে। তো এই বিপদ সংকেতগুলো কিভাবে কাজ করে বা বিপদ সংকেতগুলো দিয়ে কি বোঝায়, সর্বপ্রথম জানতে হবে যে ঘূর্ণিঝড়ের যে বিপদ সংকেত, এটা কয়টা বিপদ সংকেত দেখানো হয়। ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত হচ্ছে মোট 11টি। তো ঘূর্ণিঝড়ের প্রচণ্ডতার উপর নির্ভর করে সংকেতগুলো সেট করা হয়েছে, যে এটার কতটুকু প্রচণ্ড বা এটার শক্তি কতটুকু, এই অনুযায়ী। তো আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী যে 1 নম্বর যেই সংকেত, সেটাকে বলা হয় 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, মানে একটা দুর্বল। 2 নম্বর হচ্ছে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। একটা হচ্ছে সতর্কতা সংকেত প্রথমটা, 2 নম্বর হচ্ছে হুঁশিয়ারি সংকেত। 3 নম্বর হচ্ছে স্থানীয় সতর্ক সংকেত। তারপর যদি আমরা যাই যে 4 নম্বর হচ্ছে স্থানীয় হুঁশিয়ারি সংকেত। তারপরে 5, 6 এবং 7 নম্বর হচ্ছে বিপদ সংকেত। তারপর 8, 9 এবং 10 এগুলিকে মহা বিপদ সংকেত। আমরা
ঘূর্ণিঝড় যেটা মোখা আসতেছে এটাকে আমরা জানি একটা মহা বিপদ সংকেত দেখা যাচ্ছে, 10 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তো 11 নম্বর যেটা, এটা আসলে যদি হয় তাহলে এর মানে হচ্ছে যে প্রচণ্ডতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। এটা 11 নম্বর বিপদ সংকেত মানে যোগাযোগ বিচ্ছিন্ন, আর কোনো কিছুই বাকি নেই, সব কিছু ধ্বংস হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন এমন অবস্থা, কোনো যোগাযোগ ব্যবস্থা আর টিকে নাই। তারপরে আমরা শুধু ঘূর্ণিঝড়ের সংকেত জানলাম যে নদী বন্দরগুলোতে আলাদা কিছু সংকেত দেওয়া হয়, এটা আমরা একটু মাথায় রাখা দরকার ছিল। এটা হচ্ছে 4টি নদী বন্দরের যে সতর্ক সংকেত সেগুলো হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে নৌ সতর্কতা সংকেত, 2 নম্বর হচ্ছে নৌ হুঁশিয়ারি সংকেত, 3 নম্বর হচ্ছে নৌ বিপদ সংকেত, 4 নম্বর হচ্ছে নৌ মহা বিপদ সংকেত। অর্থাৎ যে নদী বন্দরগুলোতে এই 4টি বিপদ সংকেত দেওয়া হয়। আমরা বুঝলাম যে ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত হচ্ছে মূলত 11টি, আর নদী বন্দরগুলোর যে বিপদ সংকেত সেটা কিন্তু 4টি। সুতরাং আমরা আজকে এই ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে কিছু জানার চেষ্টা করলাম, পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে এটার নামকরণের কারণ কি বা এই বিষয়গুলো। আমাদের এখানে কিছু প্রশ্ন আকারে এসছে, আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন আমাদের স্লাইডগুলো সহ আমার কথার সাথে, আশা করছি যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা মুখস্থ করতে পারবেন। আবার দেখা হবে কোনো কন্টেন্ট নিয়ে। আশা করছি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন। যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলো আপনারা লাইক করবেন, নিচে আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরামর্শ থাকলে কমেন্ট করবেন, পাশাপাশি আপনাদের যার পরিচিত যে সার্কেল আছে সেখানে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কন্টেন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।